মাধ্যমিকের হাই মাদ্রাসার পরীক্ষার ফলাফলেও জয় জয়কার হলো মালদার। মাদ্রাসার প্রথম 10-এ 15 জনের মেধা তালিকায় মালদা থেকে ঠাঁই পেল 12 জন। রাজ্যে যুগ্মভাবে প্রথম হলো মালদার 2 পরীক্ষার্থী। রাজ্যে যুগ্মভাবে প্রথম ভগবানপুর হাই মাদ্রাসার ছাত্রী ফাহমিদা ইয়াসমিন, তার প্রাপ্ত নম্বর 680। বাড়ি শামসি গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড়ে। বাবা মোহাম্মদ জালালউদ্দিন, পেশায় ব্যবসায়, মা গৃহবধূ। আগামী দিনে চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে ফাহমিদার। এছাড়াও মালদা থেকে যুগ্মভাবে প্রথম স্থানাধিকারী অপর এক পরীক্ষার্থীর নাম শাহিদা পারভিন। সে মালদার রতুয়ার বটতলা আদর্শ হাই মাদ্রাসার পরীক্ষার্থী ছিল। রেজাল্ট হওয়ার পরেই শোনা যাচ্ছে যে রেজাল্ট হওয়ার অনেকেই কেউ প্রথম হয়েছে, আপনার কি খবর? আমি রাজ্যে প্রথম স্থান অধিকার করেছি। কিভাবে জানতে পারলে? জানতে পারলাম, আমার বাড়িতে একটা দাদা আছে, ল্যাপটপে দেখালেন লাইভ ভিডিও। হ্যাঁ, তারপর কি মনে হলো? তারপর মনে হলো খুব ভালো একটা অনুভূতি। ভেবেছিলাম র্যাঙ্কে থাকবো, কিন্তু প্রথম স্থান অধিকার করবো এতটা ভাবিনি। তো খুবই ভালো লাগছে। আচ্ছা, শোনা হতো। আমি পড়াশোনা করতাম বাড়িতে পড়তাম 5 থেকে 6 ঘন্টা, আলাদা টিউশন স্কুল। আচ্ছা, ডক্টর হওয়ার ইচ্ছে আছে। ডক্টর অন্য হওয়ার ইচ্ছে? মানে ইচ্ছা তো অনেক কিছুই হয়, কিন্তু অ্যাজ আ প্রফেশন ডক্টরই বেস্ট। আচ্ছা, পড়াশোনায় তো প্রথমে তো বাবা মা, তারপর আমার সমস্ত টিচার্স, প্রত্যেকেই আমার স্কুল টিচার্স, টিউশন টিচার্স, তারপর আমার আরো দাদা, সমস্ত সবাই। আমি ছোটবেলা থেকে পড়েছি শামসি আদর্শ মিশনে, আর মাধ্যমিক দিয়েছি ভগবানপুর হাই মাদ্রাসা থেকে। আচ্ছা, শিক্ষক শিক্ষিকা যা বলবে, বাবা মা যা বলবে, যা তোমাকে পড়াশোনার জন্য যা দেবে, যেগুলো তোমাকে বলবে এগুলো করো, সব করতে হবে। ওগুলো করলেই তুমি অনেকটা রেজাল্ট ভালো করতে পারবা। নিজের চেষ্টা তো আলাদা। আমাকে সায়েন্স গ্রুপটাই বেশি ভালো লাগে, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স। ওরকম ঠিক হয়নি কোথায় ভর্তি হবো, আলোচনা চলছে। সবথেকে বেশি ভালো লাগে, আমি একজন স্পোর্টস লাভার, আমি খেলা দেখতে খুব ভালোবাসি। খেলা দেখি, বা তারপর আরো মহান ব্যক্তিদের জীবনী পড়ি, বইগুলো পড়ি। ফাহমিদা ইয়াসমিন, বাড়ি শামসি ধরমকাটা। বাবা বিজনেস করে, কাপড়ের দোকানে। ভালো লাগছে আর কি, আমার মেয়ে এরকম রেজাল্ট করবে, ভালো রেজাল্ট করবে এটা আশা ছিল, কিন্তু 1 নম্বরটা আমার একটু সন্দেহ ছিল। সব খবরটা শোনার পরে আর কি ভালোই আনন্দ পেয়েছি আর কি। আমার মেয়েরও ভালো স্বপ্ন ছিল, আমার মেয়ের তো আগে থেকে বলতো আমি র্যাঙ্ক করবো, আমার স্বপ্ন আছে আমি একটু উপরে যাব। ওর স্বপ্নটা মেয়ের পূরণ হয়েছে, কিন্তু ডাক্তার হতে চাইছে। কি ডাক্তারি করবে? ডাক্তারি পড়বে আর কি, ওই ডাক্তার হওয়ার স্বপ্ন। আমার ছেলেও একটা ডাক্তার হওয়ার স্বপ্ন, তো এখন এবার কালকে নেট পরীক্ষা আছে। আচ্ছা, ওই স্বপ্ন দিকে তাকিয়েছেন। আরেকটা স্বপ্ন আমার তৈরি হলো, এখন দেখা যাক আল্লাহ আমার কি করে, কপালে কি লিখে রেখেছে। বলবো সবাই চেষ্টা করুক যেন আমার মেয়ের মধ্যে সবাই র্যাঙ্ক করে, সবারই যেন নাম উজ্জ্বল হয়। সবাই চাই, কেউ চাই না যে আমার মেয়ে বা আমার ছেলে ভালো রেজাল্ট করুক, সবাই তো চাই। কার ভাগ্যে জুটে, কাউরি জুটে না। কিন্তু আমরা তো দোয়া করবো সবারই জন্য, আল্লাহ যেন সবাইকে ভালো এরকম লেখাপড়ায় ভালো মনোযোগ দিয়ে করে। এগুলো দেখে যেন আমাদের গ্রামগঞ্জের মেয়েরা আরো এগিয়ে আসে, উদ্বুদ্ধ হয়। হ্যাঁ, আমরা তো একদম নিচু শ্রেণী থেকে উঠে। আর আমাকে আরো ভালো লাগছে যে আমি তো অত বেশি শিক্ষিত নই, আমি একদম কম শিক্ষিত ছেলে। আমার যে ছেলে মেয়ে এরকম রেজাল্ট করেছে মেয়ে, তার জন্য আমি নিজেকে আরো গর্বিত মনে করছি। আর বিশেষ করে যারা সহযোগিতা করেছেন মাস্টার মশাইরা, তাছাড়া শামসি আদর্শ মিশনের কর্তৃপক্ষ। আদর্শ মিশন প্রথমে তৈরি করার পিছনে আমরা একটু উদ্যোগ ভালো নিয়েছিলাম, জানলাম যে আদর্শ মিশনের ভালো রেজাল্ট আজকে আমার মেয়ের হয়ে, সেটার জন্য গর্বিত। আদর্শ মিশনের গড়ার পিছনে, তৈরি করার পিছনে আমারও একটা হাত ছিল। যাই হোক, আমি সিআরের কথা বলেছিল তখন আমি নিইনি, আমার ভাইনারে। তার জন্য আর কি আজকে ভাবছিলাম যে এটা একটা মিশনটা করার পিছনে যে একটা আমার সহযোগিতা ছিল, সেটাও সফল হয়েছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জালালউদ্দিন, বাড়ি শামসি হসপিটাল।
রাতের বেলা দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়ছে বালুরঘাট শহরে সাহেব কাছারি হাট খোলায়। ভেঙে দেওয়া হয়েছে সাহেব কাছারি হাট খোলার একাধিক সবজির দোকান। এদিন সকালে বিষয়টি নজরে আসতেই এ নিয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বালুরঘাট থানার দ্বারস্থ হন। এদিন ব্যবসায়ীরা একত্রিত হয়ে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেতেই পুরো ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। অভিযোগ মূলত রাত হলেই দুষ্কৃতীদের দৌরাত্ম্য বাড়ছে বালুরঘাট পুরসভার সাহেব কাছারি হাট খোলায়। রাতের অন্ধকারে ভেঙে ফেলা হচ্ছে দোকান। গতকাল রাতে এক সবজির দোকানের একাংশ দুষ্কৃতীরা তাণ্ডব চালিয়ে ভেঙে ফেলেছে। দোকানের ভেতরে থাকা সবজি বাইরে ফেলে রাখা হয়েছে। এদিন সকালে দোকানে যেতেই এমন চিত্র নজরে আসে দোকানের মালিকের, যা নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। গত কয়েকদিন আগেও আরো একটি দোকানে ভাঙচুর করা হয়েছিল। রাতে সিভিক ভলেন্টিয়াররা বাজারে মোতায়েন থাকলেও এই ধরনের ঘটনা ঘটেই চলেছে, যা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এলাকার সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আজকে সকালে দোকানে কি দেখলেন, কি হয়েছে দোকানে? আমি সকালে ময়দা নিয়ে যায়, দেখি সব ভাঙচুর হয়ে পড়ে আছে। তরকারি ভেঙে চুরে সব ঝাঁপ টাপ ভেঙে একবারে পিঠা পিঠা করে দেয়া করে বন্ধ করে রেখেছে। সবজি কোথায় পড়েছিল? সবজি দোকানের ভিতরে ঝাঁপ ভেঙে ফেলে হাত ধোলাই সব নিয়ে সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, সব একটা দোকানই বন্ধ হয়ে গেছে। আপনার উপর মানে কেউ কি রাগ করে এটা করেছে নাকি অন্য কোনো কারণ আছে? তার সঙ্গে গন্ডগোল করি না, কোনো কিছু করি না। আপনার দোকানে এরকম করেছে? আমি আর আমার বউ মিলে দোকান। এখন কি চাইছেন আপনারা? হ্যাঁ, এখন কি চাইছেন? এটা এখন আমার প্রতিবাদ করছি যে এটা যেন না ঘটে এরকম ঘটনা। কি না আপনার? বিমল দাস। বিমল দাস। কি হয়েছে, কি সমস্যা নিয়ে এসছেন থানায়? সমস্যা বলতে গতকাল রাত্রি ও দোকান করছে রাত্রি 11টা পর্যন্ত, তারপরে বাড়ি চলে গেছে। সকালে এসে দেখে দোকান একদম ফলট ভাঙা চূড়া, এবং কি আজকের যে সবজি টবজি করা ছিল সকালে সব ফেলায় দিতে উল্টায় পাল্টায়। কারণ গরিব লোক ওটা বিক্রি করে এই সংসার চালায়। তো বালুরঘাট আমি বালুরঘাট সাহেব কাজী ব্যবসা সমিতির সম্পাদক। তা আমাকে ফোন করে ডেকে নিয়ে আসলো, দেখালো। আমি আবার বালুরঘাট থানায় ফোন করলাম, থানার থেকে অফিসার গাড়ি নিয়ে গেছিলো, ওরা দেখে আসছে। তো এখন কে বা কারা করছে আমরা তো বুঝতে পারতেছি না। আমরা বললাম সিসি ক্যামেরা আছে পৌরসভার, ওখানে সিসি ক্যামেরায় দেখে একটা ব্যবস্থা নেয়। এর আগেও 24 তারিখে একটা দোকান ভাঙচুর হয়েছিল, সেটাও এখানে দেওয়া আছে। কি মনে করছেন রাতের বেলায় কারাই হামলা চালাচ্ছে? কি করে বলবো এখন? ওই এলাকাতে সিভিক আছে, সিভিক আছে, রাত্রিবেলা সিভিক থেকে, তা সত্ত্বেও এরকম ব্যবস্থা হচ্ছে, আমরা কি করে বলবো? নেশা করে কি কেউ এই ধরনের ঘটনা ঘটাচ্ছে? রাত্রি 1টা পর্যন্ত ওখানে দোকান খোলা থাকে, সেটাও সাহেবকে বললাম যে দোকানগুলো বন্ধ করা দেন। কি নাম? লোকজন আছে, পুরা গ্যাঞ্জাম হয়। আপনার নাম? আমার নাম গৌতম সাহা, সাহেব কাজীর ব্যবসা সমিতি। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে রেখে মাধ্যমিকে সাফল্য নয়নের। উচ্চতা মাত্র 2 ফুট। শারীরিক প্রতিবন্ধকতা হার মানল ইচ্ছা শক্তির কাছে। 553 নম্বর পেয়ে স্কুল টপার হয়েছে নয়ন দত্ত। জলপাইগুড়ির বাহাদুর মুন্নাস হ্যাপি হোম হাই স্কুলের ছাত্র নয়ন দত্ত। জলপাইগুড়ির রাউত বাগানের বাসিন্দা নয়ন, বাবা একজন কৃষক। নয়নের কৃতিত্বে খুশি গোটা বিদ্যালয়, শিক্ষক, প্রতিবেশী ও অভিভাবকেরা। নয়ন জানায়, পড়াশোনা করে এই সাফল্য, কালেক্টর হওয়ার ইচ্ছে রয়েছে। কত পেয়েছো তুমি? 553। পড়াশোনা করে না, এমনি কোনো অসুবিধা হবে না। লক্ষ্য কি তোমার? কালেক্টর। চলো সাইন্স নিয়ে বলবো। বন্ধু কতটা সাহায্য করে তোমাকে? তোমার বন্ধু কি ফার্স্ট না সেকেন্ড হয়েছে? স্কুলের প্রধান শিক্ষক জানান, নয়নের জন্য সকলে গর্বিত। ওর সাফল্য আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। এবার নয়ন যেহেতু এক ধরনের দিব্যাঙ্গ, শারীরিক অসুবিধা আছে প্রচুর পরিমাণে, ওরা শারীরিক প্রতিকূলতার মধ্যেই পড়াশোনা করে। ঠিক মতন আমরা হয়তো আমাদের মতন স্কুলে পড়াশোনা দিতে পারি না, কিন্তু খুব সুন্দর রেজাল্ট করেছে। আমাদের কত পেয়েছে ও 553 পেয়েছে, 79%। পাশে ওর বন্ধু রাজদীপ, হ্যাঁ, ও কত পেয়েছে? ও 521। আর একটু ভালো আশা করেছিলাম। নয়নের এক্সপেকটেশন অঙ্কটা একটু খারাপ হয়েছে, 600-র উপরে আশা ছিল আমাদের। রাজদীপেরও তাই আশা ছিল। যাই হোক, এখন ফলাফল তো মেনে নিতেই হবে, রিঅ্যাসেসমেন্টটা তো করবে। আর নয়ন তো দিব্যাঙ্গ ভাই বোনদের একটা মাইলস্টোন। না না, বিশেষ কোনো এমনি নর্মাল সাধারণ ছেলেদের মতনই পরীক্ষা দেয়। আমি যেহেতু নিজেই এর সংস্থার সঙ্গে জড়িত, আমার সক্ষম সংস্থাটি উত্তরবঙ্গের দায়িত্বেই আমি আছি, তা ওদের নিয়ে কাজ করতে আমার ভালোই লাগে। এবং নয়ন যে প্রতিবন্ধকতা নিয়ে যেই রেজাল্ট করে দেখালো,
এটা মনে হয় দিব্যাঙ্গ সমাজের কাছে একটা, দিব্যাঙ্গ সমাজ কেন, মানে মূল সমাজের কাছেও একটা অনুপ্রেরণার বার্তা যে লড়াই সবসময় করা যায়, শারীরিক প্রতিবন্ধকতা কোনো বাধা হতে পারে না, চেষ্টা থাকলে সফলতা আসবেই। বাবা এমনি কৃষিকাজ মানে কৃষিকাজই করে। পঞ্চায়েত নিয়ম না মেনে নির্মাণ না করায় আজ সেই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। ঘটনাটি শনিবার উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অজিত বাস কলোনির বিহার মোড় এলাকার ঘটনা এটি। এদিন এলাকায় প্রধান প্রতিনিধি ও মালিক পক্ষ, স্থানীয় মেম্বার সহ এলাকাবাসীর উপস্থিতিতে এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হয়। কমল দাস বলেন, পঞ্চায়েত থেকে বলেছিল সেই মতো ভেঙে ফেলা হচ্ছে, পঞ্চায়েতের নিয়ম আইন মেনেই ভেঙে ফেলা হচ্ছে, আমরাই লোক লাগিয়ে ভেঙে ফেলছি এবং যতখানি পঞ্চায়েত আইন অনুযায়ী উচ্চতা আছে সেই উচ্চতা অনুযায়ী ভেঙে ফেলছি। ইসলামপুর গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষ যাদব বলেন, অবৈধ নির্মাণ হচ্ছিল, এলাকার সাধারণ মানুষ বলছিল এবং সেই ভিত্তিতে পঞ্চায়েতের বসা হয়েছিল এবং তারপর এই সিদ্ধান্ত আমরা উপনীত হই পঞ্চায়েতের নিয়ম বা আইন মেনে এই কাজ করা হচ্ছে। কমপ্লেন ছিল, সেটা আমরা প্রথম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চেষ্টা করি, কিন্তু ওনারা আমাদের সাথে সেটা করেনি। পরবর্তীকালে সেটা আমরা মাস পিটিশন হিসেবে প্রধান, বিডিও, এসডিও সবাইকে এটাকে করা হয়। তারপরে সেটা গতকালকে তার হিয়ারিং ছিল, সেইখানে ডিসিশন হয় যে যেটা মানে রাস্তা লেভেল থেকে 5 ফুট হাইট করে বাদ বাকি ফেন্সিং করবে ওনারা, তাই সেই এটা আজকে ভাঙা হচ্ছে। এটা কোন এলাকা? এটা হচ্ছে অজিত বাস কলোনি, বিহার। আপনার নাম? আমার নাম মহাদেব। বলবো যে এতদিন যা দৌড়দৌড়ি করছিলাম যেটা নিয়ে, সেটাই আমরা খুশি। আমাদের পঞ্চায়েত মেম্বার, তারপরে প্রধান, ওদের সহযোগিতায় আমরা সত্যি আমরা খুশি। মানে কি করেছিল এই জায়গাতে, কি সমস্যা ছিল? সমস্যা ছিল যে মনে করেন পাঁচিল তো না, আমি তো বলি একটাকে জেলখানা, কয়েদিখানা, সেই রকমই যে পরিস্থিতিতে আমি ছিলাম, মারাত্মক খারাপই ছিলাম, কেননা হাওয়া বাতাস বাড়িতে ঢুকতো না। সেটার জন্য এটা ভেঙে এই যে ক্লিয়ার করে দিচ্ছে, এখন আমরা খুশি। কি নাম আপনার? আমার নাম ঝর্ণা বক্সি। হচ্ছে কার নির্দেশে, কেন? পঞ্চায়েত থেকে নোটিশ করেছিল, কালকে গেছিলাম, পঞ্চায়েতকে আমরা জানিয়ে দিয়েছি যে পঞ্চায়েতের যে রুলস আছে রুলস হিসাবে কাজ হবে, কেন হিসাবে কাজ হচ্ছে। মানে কেন ভাঙা হলো? হাইটটা একটু বেশি হয়ে গেছিল, আমাদের ভুল হয়ে গেছিল, এটা আমরা পঞ্চায়েতের নির্দেশে যে মাপ আছে মাপে করছি। অবৈধ তাহলে নির্মাণটা যে করছিলেন পঞ্চায়েতের কাছে এনওসি নিয়েছিলেন? না, এনওসি নিইনি, কিন্তু হাইটটা একটু বেশি হয়েছিল, ওটা কমাই দিচ্ছি। পঞ্চায়েতের নির্দেশেই হচ্ছে সব, এখন যেটা হচ্ছে পঞ্চায়েতের নির্দেশেই হচ্ছে। এখন কতটা হাইট আছে? এখন 5 ফিট। আগে কি পঞ্চায়েতের আগে 2 ফিট বেশি ছিল, 7 ফিট ছিল। আগে কি পঞ্চায়েতের নির্দেশে তাহলে কাজ করেননি? না। পিডব্লিউডি থেকেও একটা নোটিশ এসছে আপনাদের কাছে, ওই সামনের যে গেট রয়েছে সেই জায়গাটা ভাঙা নির্দেশ, সে বিষয়ে কি বলবেন? ওটাতে আমাদের যেটা কালভার্ট আছে, কালভার্ট করাই আছে, আমরা কোনো নয়নজলি ভরাট করিনি। আমরা নয়নজলি ক্লিয়ার আছে, আমাদের খালি আমাদের ফ্যাক্টরিতে যাওয়ার আসার জন্য একটু রাস্তা করা আছে, তাও কালভার্ট করে। পিডব্লিউডি থেকে কি অর্ডার করেছে? পিডব্লিউডি থেকে কোনো অর্ডার করেনি আমাদেরকে এখন। হ্যাঁ, দেখুন, এটা অবৈধভাবেই তৈরি করা হয়েছিল, যার জন্য এটা তো ভাঙতেই হতো। ঠিক আছে, তো কালকে আমাদের পঞ্চায়েতে আমরা বসছিলাম, সেই হিসাবে পঞ্চায়েত অ্যাক্ট হিসাবে এটাকে নিয়ম আছে, অতি উচ্চতাটা ভেঙে দিয়ে যেটা নর্মাল যেটা নিয়মে আছে সেটাকেই রাখা হচ্ছে। কি অনিয়ম করেছিল, কতটা ভাঙা হচ্ছে? ভাঙা হচ্ছে আপনার মোটামুটি যা বোঝা যাচ্ছে প্রায় 3 ফিটের মতো ভাঙা হচ্ছে। মাস পিটিশন যে তো আরো বিভিন্ন অভিযোগ ছিল, সাউন্ডের প্রবলেম নিয়েছিল, তারপরে দুর্গন্ধ আসছে, এসব বিষয় নিয়ে কি আপনারা কি দেখছেন? হ্যাঁ, এলাকাবাসীর কয়েকটি সমস্যা ছিল, তার মধ্যে একটা সমস্যা এটা আমরা করে ফেললাম। এবার আরো কিছু সমস্যা আছে যেগুলো আমাদের, যেমন হচ্ছে সাউন্ডের সমস্যা। এই সমস্যাটাও এখানে একটা অন্যতম সমস্যা, যেটা হচ্ছে রাতে মানুষের ঘুমোতে পারে না, যার জন্য অনেকগুলো ব্যক্তি আছে যাদের অসুখ বিসুখ হয়ে গেছে। তো আমাদের এখন যেটা সেকেন্ড আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পলিউশন বোর্ডকে আমরা লেটার দিব। তো আমরা পলিউশন বোর্ডে মেল করা হয়ে গেছে আমাদের, বিগত 10 দিন হয়ে গেল। তো সেখান থেকে যদি কিছু রিপোর্ট আমাদের অ্যাকশন না নেয়, তাহলে আমরা এর পরের যে পদক্ষেপ আছে পক্ষ থেকে অবৈধ যে নির্মাণ হয়েছিল, অনেক উঁচু দেওয়াল ছিল, সেটা ভাঙা হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এটার বিষয়ে আমি প্রথমে যে এখানে যে ঠিকাদার ছিল, ঠিকাদারকে বলছি যে এখানে যে গ্রামবাসী কোনো এলাকা ঘর বাড়ি আছে, এইভাবে তো বান্ডেল হতে পারে না। তুমি তোমার জমি কিনেছে আমি জানি,
তুমি মালিককে বলো এভাবে বান্ডেল হতে পারে না। যাই হোক এরা শুনে না, যারা বান্ডেল করে যাচ্ছে। তার পিছিয়ে এবার আমি যখন এগুলো করে যাচ্ছি, আমি এদের সাথে মারামারি করতে যাব না, কেস মামলা করতে যাব না, কারণ আমার সেই ক্ষমতা নাই, আমার সেই অর্থ নাই। আমি প্রধান মেম্বারকে জানাইছি, প্রধান এখন পঞ্চায়েত যেটা সিদ্ধান্ত নিবে আমি তাতেই খুশি। আজকে কি হচ্ছে? আজকের এখানে ভাঙ্গাভাঙ্গি হচ্ছে, প্রধান ছিল, মেম্বার ছিল, তারা থেকে এরা এটা আপনারা খুশি? হ্যাঁ, তাতে আমরা খুশি। দীর্ঘদিনের একটা সমস্যা ছিল আপনাদের, যে দীর্ঘদিনের যেটা সমস্যা ছিল, এখানে যে চা ফ্যাক্টরি যে হচ্ছে, সেই ফ্যাক্টরিটা আমরা বুঝতে পারি না যেখানে চা ফ্যাক্টরি হবে কি না হবে না, আমরা কথা জানি না। বা এখানে যে নো অবজেকশনের সার্টিফিকেট পাইছে সেটাও আমরা বলতে পারবো না, কারণ আমাদের গ্রামবাসীর কারো সই নাই ওই সার্টিফিকেটে। তারপরে এই যে এরা যে এখন যে ফ্যাক্টরি চালাচ্ছে, সেই ফ্যাক্টরিতে আওয়াজটা যে আমাদের কানে আসতেছে, যখন এরা পাথরটা বড় মেশিন দিয়ে যখন পাথরটাকে শুকায়, তখন যে আওয়াজটা এখন যেভাবে চলছে আওয়াজটা, তার থেকে স্পিডটা আরো বেশি আসে, তখন আমাদের অটোমেটিক একটু ঘুমের সমস্যা হয়। এই আর কি, আওয়াজের অসুবিধা হয় আমাদের, আর মাঝে মাঝে একটু চা পাতার গন্ধটাও আসে। এগুলো বিষয়ে কি প্রধান আর মেম্বারকে বলবেন দেখতে আগামী দিনে? এটা এখন মেম্বার প্রধান আছে, এরা যদি ডিসিশন নেয়, যদি না এটা তাদেরকে বলা হয়েছে, এরা এখন কি করবে এখন দেখি, এরা কতটা কি করবে আমরা এটাই। কি নাম আপনার? আমার নাম শ্যামল। এখানেই বাড়ি? এখানেই বাড়ি। ভারত পাক অশান্তির আবহে নতুন করে উত্তেজনা ছড়ালো ভারত বাংলাদেশ সীমান্তে। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত মল্লিকপুর বিওপির অনন্তপুর এলাকায় বাংলাদেশ সীমান্ত রক্ষা বাহিনী বিজিপির বিরুদ্ধে দুই ভারতীয় কৃষককে অপহরণের অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তবর্তী এলাকায়। শুক্রবার এই ঘটনাটি ঘটে বলে জানা যায়। অভিযোগ, ভারতীয় ভূখণ্ড থেকে ফিলিপ সোরেন ও অবিনাশ টুডু নামে দুই কৃষককে তুলে নিয়ে যায় বিজিপি। দীর্ঘ আলোচনার পরে বিএসএফ এর হস্তক্ষেপে শেষ মুহূর্তে ওই দুই কৃষককে ফিরিয়ে আনা সম্ভব হয়। দুই কৃষকের বাড়ি গঙ্গারামপুর থানার অনন্তপুর গ্রামে। ঘটনার খবর পেয়ে দ্রুত সীমান্তে পৌঁছায় বিএসএফ। পরে সন্ধ্যাবেলায় সীমান্তে ফ্ল্যাগ মিটিং হয় বিএসএফ এবং বিজেপির মধ্যে। জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের ফেরাতে তৎপর দেখায় বিএসএফ এবং নানা স্তরে যোগাযোগ চালিয়ে যায় তারা। সূত্রের খবর, শুক্রবার দুই বাংলাদেশি নাগরিক বেআইনিভাবে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। বিএসএফ তাদের আটক করলে পাল্টা প্রতিক্রিয়ায় বিজেপির কারাতারের ওপারে থাকা ভারতীয় দুই কৃষককে ধরে নিয়ে যায় তারা। এই ঘটনার জেরে গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছান বিএসএফ এর 91 ব্যাটালিয়নের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কেন ভারতীয় নাগরিকদের এভাবে তুলে নেওয়া যাওয়া হলো তার ব্যাখ্যা চায় বিএসএফ। দীর্ঘ সময় ধরে সীমান্তে ফ্ল্যাগ মিটিং চলার পরে শেষ পর্যন্ত দুই ভারতীয়কে ছেড়ে দিতে বাধ্য হয় বিজেপি। সেই সঙ্গে অবৈধভাবে ভারতে প্রবেশ করা দুই বাংলাদেশিকেও বিজেপির হাতে তুলে দেওয়া হয়। দেখুন এই ধরনের ঘটনা বাংলাদেশে নতুন সরকার বা অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে এই ধরনের ঘটনা বারবার হচ্ছে। এটা অত্যন্ত চিন্তাজনক। বাংলাদেশে নির্বাচিত সরকার এলে পরে ভারত সরকার এই নির্বাচিত সরকারের সাথে আরো বেশি করে আলোচনা করতে পারে, এবং যেভাবে মোহাম্মদ ইউনূস সাহেবও বলেছেন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো রাখতেই হবে, সেরকম আমরাও মনে করি ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো থাকা উচিত। কারণ প্রতিবেশী, কোনো প্রতিবেশী তার পরিবর্তন করা সম্ভব নয়। এটা বাড়ি নয় যে আপনি বিক্রি করে দিয়ে অন্য কোথাও চলে যান। এই ধরনের ঘটনা অনভিপ্রেত। আমরা বিএসএফ এর সাথে ক্রমাগত যোগাযোগ রেখেছিলাম, হোম মিনিস্ট্রির সাথে কথা হয়েছিল। আমাদের দুজনকে আদিবাসী পরিবারের যারা তাকে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে। চিন্তার কোনো কারণ নেই, ভারতীয় কোনো নাগরিকের এক বিন্দু ক্ষতি আমরা। কালকে আমি ছিলাম, জল নিচ্ছিলাম ওই পারে, গাছতলায় বসে ছিলাম, হঠাৎ চারজন এসে আমাকে ধরে নিয়ে গেল ওই পারে। বলছে যে আমাদের লোক দুইজনাকে ধরেছে বিএসএফ, তোমরা গেলে ওদেরকে ছাড়ে দেবে। এটা ধরে নিয়ে কোথায় রেখেছিল আপনাদেরকে? ওখানে ওই পাড়াতেই, যে পাড়ার লোক ধরা হয়েছিল ওখানে ক্যাম্পে ধরেছিল। আপনাদেরকে কি মারধর করা হয়েছিল? না, এমনি জোর করে নিয়ে গেছে। কতটা আতঙ্কে ছিলেন? কতটা আতঙ্কে ছিলেন? আতঙ্ক কতটা? হ্যাঁ, কিছু তো হবেই। ওই পার নিয়ে গেল, ভয় হচ্ছিল? ভয় তো হবে। তারপরে কি করে বাড়ি ফিরলেন? তারপরে ওই যে ওখানকার বিডিএর বললো যে ওদেরকে ছাড়ো, এদেরকে নিয়ে যাও। তারপরে দুই দিকের বিএসএফ মিলে
ছেড়ে দিল। ঠিক আছে, আপনার নামটা বলে। ফিলিপ সরেন। সকালবেলা গিরোজপুরে কাজে গিয়েছিলাম ওই পারে। তো ওখানে কাজে গিয়ে ভোর 11:30 সময় তো আমি জল দেওয়ার সময় ওখানে বসেছিলাম ছায়ের মধ্যে, গাছের ছায়ের মধ্যে। তো বাংলাদেশ থেকে 10-12 জন আসছিল, তো আমাকে ধরে নিয়ে গেছিল জোর জবরদস্তি করে। কয়জন ছিলেন? ছিল 12 জন ছিল। আপনারা কয়জন ছিলেন? আমরা 2 জন ছিলাম। আমার সঙ্গে কেউ ছিল না তখনকার কেউ ছিল না। ওখানকার গিয়ে তখনকার একজন ধরে নিয়ে এসেছিল। কি বললে ধরে নিয়ে গেল? ধরে নিয়ে গেল, বললো চুপচাপ চলো, কিছু করবো না, খালি আমাদের 2টা লোক ধরে গেছে, ওটা খালি ফেরত দিবে, বাস তোমাদেরকে চলে দিতে হবে। তোমাদেরকে কি মারধর করেছিল? মারধর তো করিনি, যখন যাওয়ার সময় নিয়ে যাওয়ার তখন মারধর করেছিলাম আর কি। তুমি আতঙ্কে ছিলে? হ্যাঁ আতঙ্ক ছিল, আমি তো কিছু করিনি, ওটা তো আমাদেরকে নিয়ে যাচ্ছে কেন? প্রচুর লোকজন হয়েছিল? হ্যাঁ হয়েছিল ওখানে। নিয়ে যাওয়ার পর তোমাদের কোথায় রেখেছিল? ওখানে প্রথমে রেখেছিল গ্রামের মধ্যে, প্রথমে রেখেছিল, তারপরে ওখান থেকে স্কুলে নিয়ে গেছিল আমাকে। ভালো লাগছে এখন। কি ঘটনা ঘটেছিল কালকে? কালকে মানে ঘেরাইবার গিয়েছিল জল নিতে, তো একাই বসেছিল, তখন 10-12 জন এসে বলে নিয়ে গিয়েছিল থানে। ওখানে গন্ডগোল হয়ে মারপিট করলো বাংলাদেশের লোকগুলা। মারধর করেছে আপনার স্বামীকে? না, আমার স্বামীকে মারধর করেনি, ওদেরকে মারধর করেছে, জোর করে নিয়ে যাচ্ছে তো ওইটার জন্য। পরে কি হলো এখানে ক্যাম্পে? গোল মিটিং করলো, মানে অধিকার অফিসার গুলো আর এদিকে করে ছেড়ে দিল। হ্যাঁ, করে তারপরে ছেড়ে দিয়েছে। কতটা খুশি এই যে? খুশি তো হবে। এই যে এই ধরনের ঘটনা ঘটছে বর্ডারে, কি বলবেন, কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক মানে খুবই। ওই পারে কি আপনাদের জমি রয়েছে? হ্যাঁ জমি আছে তো, ঘেরাই পারে আমাদের জমি। দুষ্কৃতীরা ধান টান কেটে নিয়ে যাবে এরকম কোনো আশঙ্কা করছেন? ভয় তো থাকবে, যেহেতু মানুষকে মানে নিয়ে গেছে, এখন ধানগুলাকে কাটে নিয়ে যাবে না, কাটে নিয়ে যাবে তো, এগুলা ভয় তো থাকবে সবার। বিএসএফ আপনাদের কি আশ্বাস দিয়েছে কালকে? পুলিশ বলেছে কি কোনো ভয় করো না, ওদের লোকগুলা ইন্ডিয়ার মানে পুলিশ ধরে নিয়ে আনছে তো, তাই জন্য ওরা এদিক লোকগুলা ধরে নিয়ে গিয়েছিল, যেন ফেরত যেন ওরা পায়, ওইটার জন্য মানে বদলা বদলি করেছে। আপনার নাম? আমার নাম হীরামণি মিশ্রা। প্রশাসনিক কর্তাদের গাফিলতি দমনে নজরদারির বার্তা তৃণমূল বিধায়িকার। দলীয় কার্যালয় থেকে বিশেষ করে ভূমি দফতরে কড়া নজরদারি দেওয়া হবে, দলীয় সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আর এই প্রশাসনিক দফতরে নজরদারি ও আগামী 26শে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে মানিকচকে ব্লক তৃণমূল কংগ্রেসের মূল কার্যালয়ের উদ্বোধন করলেন মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র। মানিকচক ব্লক প্রশাসনিক ভবন থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে মানিকচক ভূমি সংস্কার দফতরের বিপরীতে এই নতুন কার্যালয়টির এদিন উদ্বোধন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করে এবং কর্মীদের মিষ্টিমুখ করিয়ে কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়িকা সাবিত্রী মিত্র। এছাড়া উপস্থিত ছিলেন মানিকচক ব্লক তৃণমূলের সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান, মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল, মালদা জেলা পরিষদের সদস্য কবিতা মণ্ডল, জয়শ্রী মণ্ডল সহ মানিকচক বিধানসভার বিভিন্ন এলাকা থেকে আগত তৃণমূলের নেতা ও কর্মীরা। এদিন তৃণমূল কার্যালয়ে উদ্বোধনী এসে প্রশাসনিক গাফিলতি নিয়ে মুখ খোলেন মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্র। তিনি বলেন, ভূমি সংস্কার দফতরে ব্যাপক জালিয়াতি চলছে, একের জমিকে অন্যকে পাইয়ে দেওয়া হচ্ছে। ব্লক প্রশাসনের সুবিধা নিতে এসে হয়রানির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। তাই একেবারে প্রশাসনিক ভবনগুলির পাশাপাশি এই দলীয় কার্যালয়ের করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন বলে জানিয়েছেন সাবিত্রী মিত্র। একইভাবে মানিকচক ব্লক তৃণমূল সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান বলেন, এই কার্যালয়ে সপ্তাহে কিছুদিন রাত্রি যাপন করবেন বিধায়িকা। সাধারণ মানুষের সঙ্গে একেবারে নিবিড় সম্পর্ক গড়তে এই কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে বলেই সূত্রের খবর। প্রশাসনকে কর্তাদের কোনো রকম গাফিলতি বরদাস্ত করা হবে না, সেই হুঁশিয়ারিও দিয়ে দিলেন তিনি। এই জন্য যে আমরা এর আগে আমরা কোথাও কাজ করছি, ব্যবহার ব্যবসায় হয়ে যায়, এবং এখানে তারপরে এখানে পঞ্চায়েত তারপরে জেলা অফিস, থানা, এগুলো সব আমরা এখানে থাকলে আমাদের কাজ করা যাবে, এখানে পাঠিয়ে আমরা 26শে বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে কি এই কার্যালয় করা? হ্যাঁ, নির্বাচন আছে, আমার বাড়ি তোমার নামে রেকর্ড, তোমার বাড়ি আমার নামে, এটা অবিলম্বে বন্ধ, এই কারো যেন করে না করে আমি
মানিকচক যে নার্স আছে রাজানি নার্স সবাই এখানে নাজিপুর ভোগপুর বকরাপুর প্রতিকার চারটে সবাই একসাথে এই জায়গাটা আমাদের ভালো আছে এটা আপনারাও মনে করবেন ঠিক আছে কি না 5 দিন থাকবো তো থাকতে পারবো না কলকাতা আছে বাড়িতে কাজ থাকে তারপরে এখানে থাকবো এলআর অফিসে বেশি দেখা দেয় এলআর অফিসে লোক হ্যারাসমেন্ট হচ্ছে হ্যারাসমেন্ট এক শ্রেণীর অফিসার আছে সব জায়গায় যারা প্রত্যেকটা ব্লক আর আমাদের থানা সব জায়গায় এক শ্রেণীর অফিসার আছে মানুষকে ডিস্টার্ব সেগুলো করতে দেবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দ্বিতীয়বারের মুখ্যমন্ত্রী শপথ নেন আর আজকে এই 2রা মে 2025 সালে আমাদের নেত্রী আমাদের মানিকচকের কান্ডারি উনার উদ্যোগে আজকে মানিকচকের প্রধান কার্যালয়ে মানিকচক বিধানসভার প্রধান কার্যালয়ের উদ্ঘাটন হল। আমি এখান থেকে যত রকম আধিকারিকরা আছে তাদেরকে একটা বার্তা এখান থেকে দিতে চাইছি যে এই প্রধান কার্যালয়ে ম্যাডাম সবসময় উপস্থিত থাকবেন, উনি সপ্তাহে কয়েকদিন এখানে রাতও থাকবেন। তা আমি এখান থেকে এই পার্টি অফিস থেকে একটা বার্তা দিতে চাইছি যে আপনারা এই যে গরিব মেহনতি মানুষের কাজ হচ্ছে না অফিসগুলোতে, সরকারি অফিসগুলোতে, যে ওয়েলফেয়ার স্কিম গুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানে সর্বস্তরের মানুষের জন্য তৈরি করেছে, এই যে ওয়েলফেয়ার স্কিম গুলোর বেনিফিট সঠিকভাবে মানুষরা পাচ্ছে না। তা আপনাদেরকে এই পার্টি অফিস থেকে একটা বার্তা দিতে চাইছি যে এইসব আর এইখানে চলবে না। আপনাদেরকে মানুষদের কাজ ঠিক সময় মতন করে দিতে হবে, নাহলে আমাদের যে মানিকচকের কান্ডারি আছেন তিনি প্রতিটা অফিসে গিয়ে এইসব কাজ বুঝে নেবে। কিন্তু তো আমি এই মঞ্চ থেকে আজকে এই স্টেজ থেকে এই বার্তাটা সরকারি আধিকারিক যারা আছে তাদেরকে দিতে চাইছি যে আপনারা একটু নিজের প্যান্টটাকে একটু উপরে তুলে গরিব মেহনতি মানুষের যে ওয়েলফেয়ার স্কিম গুলো আছে এই স্কিমে যেন কেউ বঞ্চিত না হয় এটা অবশ্যই দেখবেন। যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বেঙ্গলের মানুষের জন্য 68টা ওয়েলফেয়ার স্কিম চালু করেছে,